সুরের মূর্ছনায় হোম অফ ক্রিকেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন। জয় বাংলা জয় বাংলাদেশ গিয়ে হৃদয় জিতলেন এ আর রহমান। নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ। মন্তব্য প্রধানমন্ত্রী। শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির কাজ বিভ্রান্তি ছড়ানো, বললেন তথ্যমন্ত্রী। ঢাকা সবচেয়ে অপরিকল্পিত শহর, মন্তব্য ওবায়দুল কাদেরের। সমন্বয়হীনতাকে দুষলেন দুই নগরপিতা। দন্ত চিকিৎসক বুলবুলের মৃত্যুর নেপথ্যের কারণ এখনো অজানা, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। যুদ্ধবন্ধে তুরস্কের মস্কো কিয়েভ উচ্চ পর্যায়ের বৈঠক সফল, হামলার তীব্রতা কমানোর ইঙ্গিত রাশিয়ার। এবং সিলেটে মঙ্গোলিয়া বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, গোলের দেখা পায়নি কোনো দল। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। মুজিব শতবর্ষ উপলক্ষে দীর্ঘ 8 বছর পর প্রথম কোনো লাইভ কনসার্টে অংশ নিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 3 ঘণ্টা সঙ্গীত পরিবেশন করেন অস্কার জয়ী তারকা। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 শিরোনামের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, আর আয়োজনটি সরাসরি সম্প্রচার করে নিউজ 24। ফাতেমা কাউসারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন প্রমাদ চৌধুরী। শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে বিকেল 5:20 রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টের মূল আনুষ্ঠানিকতা। তারপর মঞ্চে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। পরিবেশন করেন চাঁদতারা সূর্য নয়, নীলা, প্রিয়তমা মেঘ, ফিরিয়ে দাও এর মতো জনপ্রিয় সব গান। এরপর সুসম্রাজ্ঞী মমতাজের গানে মেতে ওঠে দর্শক। প্রথমেই পরিবেশন করেন স্বাধীনতার 50 বছর ও বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে করা তার একটি গান। একে একে পরিবেশন করেন বাংলা সিনেমার গাওয়া তার জনপ্রিয় কিছু গান। চৈত্রের বৃষ্টি 1 ঘন্টার বিরতিটা দীর্ঘ করলেও মাঠে একটুকুও কমেনি শ্রোতা দর্শকের উপস্থিতি। ততক্ষণে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দ্বিতীয়বারের মতো জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কনসার্টের দ্বিতীয় অংশের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো একবার মঞ্চে আসেন মমতাজ। রাত যত বাড়ে মাঠে দর্শকদের উন্মাদনাও তত বাড়ে, কারণ শেষ পরিবেশনা যে সঙ্গীত দুনিয়ার অপার বিস্ময় এ আর রহমানের। সুরের এই জাদুকর একে একে পরিবেশন করেন জয় হো, কুন ফায়া কুন, খাজা মেরে খাজার মতো জনপ্রিয় সব গান। মাঝে এ আর রহমানের খানিক বিরতিতে মঞ্চে আসেন বিখ্যাত পারকিউশনিস্ট ও ড্রামার শিবমণি। বিভিন্ন বাদ্যযন্ত্রে মাতিয়ে তোলেন দর্শকদের। এছাড়াও গান করেন আদিত্য নারায়ণ, হরিহরণ, রশিদ আলী। জনপ্রিয় সব গানের সাথে মেতে ওঠে এই স্টেডিয়ামের উপস্থিত দর্শকরা।
কনসার্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জাতির পিতাকে নিয়ে মিউজিক লিজেন্ডদের নতুন 2 গান। গানগুলি লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল। 10,000 দর্শক সরাসরি মাঠে বসে উপভোগ করেন দেশের শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় করা এই কনসার্ট। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে ষড়যন্ত্রের জবাব দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, স্বপ্নের এই সেতু ভূমিকা রাখবে দারিদ্র্য দূর করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে। শরীয়তপুরের জাজিরায় নতুন একটি সেনানিবাস উদ্বোধন করে তিনি একথা বলেন। শাহ আলী জয়ের রিপোর্ট। প্রতীক্ষার পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে আর অল্প কিছুদিনের মধ্যে। নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের দীর্ঘতম সেতুর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। এই সেতুর নিরাপত্তায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাত্রা শুরু করলো নতুন একটি সেনানিবাস। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণ করা হয়েছে এই সেনানিবাসের। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে নানামুখী ষড়যন্ত্র হলেও বাংলাদেশ তার উপযুক্ত জবাব দিয়েছে। আমি সিদ্ধান্ত নেই যে কারো অর্থ না, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে এর জবাব আমরা দেব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, কিন্তু আমি জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার 7ই মার্চের ভাষণে যে কথাটা বলে গেছেন বাঙালিদের সম্পর্কে, যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না। আমরা যদি ইচ্ছা করি অসাধ্য সাধন করতে পারি। আলহামদুলিল্লাহ আমি জাতির কাছে কৃতজ্ঞ যে তাদের সাহসী ভূমিকা এবং তাদের সমর্থন পেয়েছি বলে এটা করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বলেন, বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছে সরকার। কখনো যদি বহিঃশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি এবং আমরা যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদের সশস্ত্র বাহিনীগুলিকে আমি আর উন্নত, প্রশিক্ষিত, সমৃদ্ধশালী করবার পদক্ষেপ নিয়েছি। আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর প্রজ্ঞা, পেশাগত দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা দিয়ে আমাদের দেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবেন। মাওয়া ও জাজিরা 2 প্রান্ত মিলিয়ে 9 পদাতিক ডিভিশনের অধীনে 99 কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরে 235 একর জমির উপর 1320 কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে 3টি প্রধান ইউনিট রয়েছে। অংশে সর্বমোট 250। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অগ্নিদগ্ধ হলে প্রাথমিক অবস্থায় মানুষ কি ব্যবস্থা নেবে, কি করণীয়, সে বিষয়ে স্কুল পর্যায়ে শিক্ষা থাকা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুজিব কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে আরও বেশি গবেষণা দরকার বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আরও বলেন, গ্যাস সিলিন্ডার সহ দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণকারীদের প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া ভবন নির্মাণের সময় অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। শেখ হাসিনা বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারির সুবিধা সারা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণ করেছি, সেখানে সেই আধুনিক প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা নেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেটা আমি বলবো 2018 সালে আমরা 500 শয্যা বিশিষ্ট এই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, যা বাংলাদেশের একটা বৃহত্তম হাসপাতাল। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি, অগ্নিদগ্ধ রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান, প্লাস্টিক সার্জারি সকল বিশেষায়িত শাখায় উন্নত সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোত্তম চিকিৎসা প্রদান এবং চিকিৎসা বিষয়ক গবেষণা এবং দক্ষ জনবল তৈরিতে এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে আওয়ামী লীগই প্রথম দেশের সংবিধান ছিন্ন ভিন্ন করেছে, সেই আওয়ামী লীগই এখন গণতন্ত্রের কথা বলে। সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেন তিনি। আমরা
বলি যে আমাদের নেতা যে পথ দেখিয়েছেন বাংলাদেশই জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ দর্শন, অর্থাৎ এখানে শুধু বাঙালি বাস করে না, বাঙালি ছাড়াও এখানে অন্যান্য ভাষাভাষীর লোকেরা বাস করে, অন্যান্য ধর্মের লোকেরা বাস করে, অন্য জাতি উপজাতির লোকেরা বাস করে, সকলকে নিয়ে। তাই তিনি বলেছিলেন এটা বাংলাদেশী জাতীয়তাবাদ। দ্রব্যমূল্য কমে আসায় জনগণ স্বস্তিতে থাকলেও বিএনপিতে অস্বস্তি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। আশাবাদ জানান আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। বিএনপিকে টেলিভিশন ছাড়া অন্য কোথাও দেখা যায় না। মাঝে মধ্যে দু একটি সমাবেশ করে, সেই সমাবেশে আবার নিজেরা মারামারি করে। এবং এই দ্রব্যমূল্য নিয়ে বিএনপি সারা দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। বিএনপির কাজটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। ঢাকা সবচেয়ে অপরিকল্পিত শহর। এই শহরের এমন দুরবস্থায় লজ্জিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার 2 সিটি মেয়র বলেন, সমন্বয়হীনতার কারণেই এতদিনেও ঢাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। হোসেন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। ঢাকার যানজট কমাতে মাটির তলদেশে 11টি রুটে 258 কিলোমিটার সাবওয়ে নির্মাণ করবে সরকার। এর জন্য 2050 সাল নাগাদ ব্যয় হবে প্রায় 9 লাখ কোটি টাকা। এর মধ্যে 3.5 লাখ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 2030 সালের মধ্যে নির্মিত হবে 4টি রুট। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, অপরিকল্পিত ঢাকা শহরের মানুষের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, বাংলাদেশের বর্তমানে শেখ হাসিনা উন্নয়নের যে উচ্চতা বাংলাদেশকে নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সবচেয়ে অপরিকল্পিত একটা শহর। ভূমিকম্প বলেন, বড় ধরনের ঝড় বলেন, আমরা কিন্তু উই আর এট গ্রেট রিস্ক। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। তবে ঢাকার এই দুরবস্থার জন্য সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকে দায়ী করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র। এটি একটি উদাহরণ হয়ে থাকবে অন্যান্য মন্ত্রণালয়ের জন্য এবং অন্যান্য বিভাগের জন্য, যে আপনারা আমাদেরকে যখন ইনভলভ করবেন, আমরা তখন আমাদেরও যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে মিলে কিন্তু আমরা এই সুন্দর একটি ডিসিশন নেওয়া যায়। সকল সংস্থা, সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবসময় তারা তাদের নিজেদের মতো করে প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে গিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সাবওয়ে নির্মাণে শুধু কারিগরি সমীক্ষা নয়, বাণিজ্যিক সমীক্ষা করারও পরামর্শ দিয়েছেন দক্ষিণ সিটির মেয়র। সেই সাথে বিপুল অর্থের এই প্রকল্পে 2 সিটি কর্পোরেশনের অংশীদারিত্ব দাবি করেন তিনি। আমরা কি ধরনের রেভিনিউ শেয়ারিং আমরা পাবো সেটা বিষয়টা বিবেচনা করতে হবে। এন্ড অফ কোর্স ইট হ্যাজ টু বি। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে রাজশাহী ছিল বিশ্বসেরা শহর। এবার তার নামে উঠে এসেছে শব্দ দূষণে বিশ্বের শীর্ষ 4-এ। সবুজ শোভিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজোড়া যার খ্যাতি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সবশেষ প্রতিবেদনে তার এমন হাল কেন? গত কয়েক বছরে এই শহরে উন্নয়ন কাজ বেড়েছে, সেগুলো হয়ে উঠেছে শব্দ দূষণের বড় কারণ বলছেন গবেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। গাড়ির চাকা না গড়ালেও বিনা কারণে সেসব জায়গায় তীব্র হর্ন ঠিকই দিয়ে যান চালকরা। সঙ্গে অটোরিকশার দাপট, যদিও তাদের হর্নই থাকার কথা না। পুরনো দালান ভাঙা পড়ছে, গড়ে উঠছে বহুতল ভবন। বিকট শব্দ তাই এখন রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায়। শব্দ দূষণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, মানুষ রোগী এবং আরও রোগ বৃদ্ধি হচ্ছে। পরিবহন প্রচুর বেড়ে গেছে, এটা একটা ঘটেছে। এর সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে, আমাদের সচেতনতার একটা বড় ধরনের অভাব। বাসের সাথে ট্রাকের সাথে যে হর্নগুলো থাকে অপ্রয়োজনীয়ভাবে অনেক সময় বাজানো হচ্ছে আর আকাশজোড়া ভবনের পাশাপাশি শহর জুড়ে চলছে কয়েকশো কোটি টাকার উন্নয়ন কাজ। সেখানে ধীরগতি হয়ে পড়া গাড়ির হর্ন আর নির্মাণ যন্ত্রের একঘেয়ে শব্দ সারাদিন।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনে রাজশাহীকে বিশ্বের ৪র্থ শীর্ষ শব্দ দূষণকারী শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন নির্মাণ কাজের আধিক্য শব্দ দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। রেলগেট, ভদ্রার মোড়, এইসব জায়গাতে তো খুব বাজে অবস্থা আর কি। সব সময় অনর্গল হর্ন বাড়তেছে, যেগুলো মানে আমাদের গ্রহণযোগ্য মাত্রা থেকে অনেক অনেক বেশি। শহরের ধারণ ক্ষমতার তুলনায় রিক্সা, অটো, গাড়ি, বাস আমাদের একই রাস্তায় চলার কারণে গতি কমে যায়, রাস্তায় সরানোর জন্য হর্নের ব্যবহার করছে। এইটা একটা বড় কারণ আমি মনে করছি। 2016 সালে বায়ু দূষণ কমানোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় শীর্ষে থাকা শহরটিতে যানজট এখনো প্রকট নয়। তবুও রাস্তায় যানবাহনের হর্নের লাগামহীনতা। নগরীর উপকণ্ঠে বাস টার্মিনাল আছে, অথচ শহরের ভেতরেও এখন অন্তত 5টি স্থানে বাস দাঁড়ায়। রাজশাহী শহর যেহেতু দ্রুত বর্ধনশীল এবং গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলো থেকে হয়তো মানে একেবারেই বলা যাবে না যে সাউন্ড পলিউশন বাড়েনি। গবেষকরা বলছেন পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এখন থেকেই শব্দ দূষণ কমানোর সমন্বিত উদ্যোগ নিতে হবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নৈতিক অধঃপতন হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র তদবির ছাড়া সংশোধন হয় না। রাজধানীর আগারগাঁও ইটিআই ভবনে জাতীয় পরিচয়পত্র নিয়ে সমস্যা নিরসনের উপায় নির্ধারণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রভুর মতো আচরণ না করে দ্রুত সময়ের মধ্যে যেন জনগণকে সেবা দেওয়া যায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি। কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করারও পরামর্শ দেন তিনি। কোনোভাবেই জনগণের সেবক মনে করি না। আমরা মনে করি এত বড় একটা চাকরি করি বা সরকারি চাকরি করি, আমরা তো জনগণের প্রভু। এই মনস্তত্ত্ব একটা মনস্তাত্ত্বিক যে সমস্যা হয়ে গেছে আমাদেরকে, সে সাইকোলজিক্যাল যে প্রবলেম, উই হ্যাভ টু কাম আউট অফ দ্য সাইকোলজিক্যাল প্রবলেম। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলের মৃত্যুর ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বুলবুলের মৃত্যুর পেছনে ছিনতাই না অন্য কোনো কারণ আছে তা এখনও অজানা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। বিস্তারিত মাসুদা লাবণীর রিপোর্টে। রবিবার ভোর 5:30টার দিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় কাজীপাড়া বাস স্ট্যান্ডে ডাক্তার বুলবুলকে 3 জন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে থাকা মোবাইল আর নগদ টাকা না নেয়ায় ঘটনা ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার 3 দিন পেরিয়ে গেছে। হত্যা মামলার অগ্রগতি নিয়ে ডিএমপির মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এটি আলোচিত ও স্পর্শকাতর ঘটনা হওয়ায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এই হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা ছিনতাইকারীরা হত্যা করছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আমরা নিশ্চিত হতে পারবো যে হত্যাকাণ্ডের মোটিভটা কি। এদিকে গরিবের ডাক্তার খ্যাত বুলবুলের মৃত্যুর পরেই পুলিশ মণিপুর কাঁঠালতলা থেকে দুলাল নামের এক ব্যক্তিকে ধরে আনে। দুলালের স্বজনরা বলেন, পুলিশ ও স্থানীয় কমিশনার তাদের জানায় দুলালের ছেলে সোহেল ডাক্তার বুলবুল হত্যার সাথে জড়িত। সোমবার সকালে দুলালের স্ত্রী ও ভাই থানায় আসলে তাদেরও আটক করা হয়। পরে মিরপুর 7 নম্বরের একটি বাসা থেকে সাকিব, শাহিন, জুয়েল ও সোহেলকে আটক করে পুলিশ। কিন্তু এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি মিরপুর থানা পুলিশের কাছে। কমিশনার বলছে যে বুলবুল হত্যা মামলার জন্য নাকি করছে, এর জন্য কমিশনারও অ্যাকশন নেয়নি। পরশুদিন সে সকাল 9টায় কাজে গেছে, বিকাল 5টায় সে ঘরে আসছে। আর কালকে সকালে কাজে যাইতে লইছে, তার আগের দিনও সে কাজে গেছে। আমার আপুকে আটকে রাখছে আর আমার আপুর বোন জামাইকে আটকে রাখছে। তো আমার আপু অসুস্থ, হার্টের রোগী। ঘটনার সময় ডাক্তারের একটি মোবাইল খোয়া যায়, তবে আরেকটি মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র অক্ষত ছিল। স্বজনরা জানান, বিভিন্ন ঠিকাদারি কাজ করায় তার শত্রু ছিল। পুলিশের একটি সূত্র বলছে, এ হত্যা মামলায় 4 জনকে শনাক্ত করা গেছে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এদিকে 48 ঘন্টার মধ্যে ডাক্তার আহমেদ মাহি বুলবুলের খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তারা। ডাক্তার বুলবুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতারা এসব কথা বলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল সহ বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অন্যান্য নেতাকর্মীরা। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির, ফিরবো একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংসদে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশিদ। এ সময় তারা বিতর্কিত ব্যক্তিদের উপাচার্যের পদ থেকে বাদ দেওয়ার দাবি তোলেন। জবাবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সংসদকে জানান, দেশ বরেণ্য ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিতে চান না। শিক্ষক পিয়ন দপ্তরে নিয়োগ দিয়ে কখনো কোনো নিয়োগের বিনিময়ে অর্থ বিনিময় হয় নাই। আজকে এই গত 10-15 বছর এটা এত একটা খারাপ কালচারে পরিণত হয়েছে, যে কারণে এখানে অধিকাংশ স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে মানহীন, যোগ্যতাহীন, আমি বলবো কম যোগ্যতা ব্যক্তিরা আজকে স্কুল পরিচালনার দায়িত্ব পালন করছে। প্রকৃত শিক্ষাবিদদেরকে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপাচার্য, প্রশাসনিক কর্মকাণ্ডে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদটা এত একটা সম্মানী পদ যে আমরা সবাই বিসি শুনলে মাথাটা নয়তাম, আর এখন বিসি কথা মনে হলে বলে যে এই শালাকে চাকরি দেয়, অবৈধভাবে এই শালিকে চাকরি দেয়, বাতিলাকে চাকরি দেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়, এ বিশ্ববিদ্যালয়ে যায় না। মানে এখন বিসি শব্দ শুনলেই মানুষের মধ্যে একটা ঘৃণার ভাব আসে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কিছু কিছু কার্যকলাপ নিয়ে সমালোচনা আছে, যেগুলোর সত্যতাও আছে এবং সেখানে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ঢালাওভাবে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের সম্পর্কে আমরা কোনো আসলে মন্তব্য করার আমি সমীচীন মনে করি না। খুবই বরেণ্য শিক্ষকেরা আছেন যাদেরকে আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পেলে আমরা গর্ব অনুভব করতাম, কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব তারা নিতে আগ্রহী নন। দ্রব্যমূল্য রোধ করা বা নিয়ন্ত্রণ করার কোনো সাহস বা সুযোগ এই সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ হোমনা জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, দ্রব্যমূল্য বাড়ানোর যারা সিন্ডিকেট তারা সবাই আওয়ামী লীগ। দেশের সর্বক্ষেত্রে এখন বিরাট সংকট মন্তব্য করে বিএনপি নেতা বলেন, মুক্তিযুদ্ধের মূল যে আকাঙ্ক্ষা, মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটাকে আওয়ামী লীগ বারবার হত্যা করেছে। এই সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না জানিয়ে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা রোধ করার বা নিয়ন্ত্রণ করার কোনো সাহস বা সুযোগ এই সরকারের নাই। কেন নাই জানেন? এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, এরা কিন্তু সব সিন্ডিকেট একসাথে হয়ে তাদের নিজের পকেট ভর্তি করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। কিন্তু এই যে যারা সিন্ডিকেট তারা কিন্তু সকলেই আওয়ামী লীগ। আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম হলে কেউই পার পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। পিকে হালদারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটির সচিব একথা বলেন। বিস্তারিত আলী তালুকদারের রিপোর্টে। 34টি মামলা নিয়ে চলছে আলোচিত পিকে হালদারের তদন্ত। 12 জনকে আটক আর হাজার কোটি টাকা জব্দ করা পিকে হালদার ইস্যুতে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে বিভিন্ন লিজিং ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নাম। 2,500 কোটি টাকা পাচারে ইন্টারন্যাশনাল লিজিং এর সাথে সম্পৃক্ততায় নাম আসে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন সাবেক 2 কর্মকর্তার। তদন্তের গতি বাড়াতে 24 মার্চের তলবি চিঠিতে মঙ্গলবার দুদক কার্যালয়ে হাজির হন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং নির্বাহী পরিচালক শাহ আলম। 4 ঘন্টা ধরে দুদক কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে তাদের। প্রশ্নের সম্মুখীন হতেই পাশ কাটিয়ে চলে যান সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম, আর এসকে সুর অস্পষ্টভাবে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। যা বলার কি, যেটা ইনভেস্টিগেশন অফিসারকে জিজ্ঞেস করেন, তাকেই বলেছি সব। ভুতুরে কোম্পানির ভুয়া কাগজে পিকে হালদারের হাজার কোটি টাকার তদন্ত নিয়ে কথা বলেন দুদক সচিব। তারা স্বীকার করেছেন যে এরকম হয়েছে, তো সেই বিষয়ে
যাদের নাম এসছে তাদের কাছ থেকে বক্তব্যটা নেওয়ার জন্য আজকে আমাদেরকে ডাকা। প্রাপ্ত যে তথ্য পাবেন সেটার প্রেক্ষিতে আইনগতভাবে পরবর্তীতে যা করার সেই পদক্ষেপ নেবেন। বিভিন্ন লিজিং ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। এই জাতীয় কর্মকাণ্ড কেউ করে পার পাবে না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলামিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। এই কর্মবিরতির ফলে খুলনা ও বৃহত্তর ফরিদপুরের 15 জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে খালিশপুরের কাশীপুর মোড়ে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হামলা চালিয়ে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মোহাম্মদ আলামিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। তবে পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিকেল 4টায় অবরোধ তুলে নেওয়া হয়। টাকা নিয়ে বেরোইছে ইন টাইমে তাকে একদম ওখানেই তাকে অ্যাটাক করছে, করে তাকে মানে মেরে ফেলানোর জন্য এইভাবে অ্যাটাক করছে। এই ঘটনায় এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে খালিশপুরে পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। ততক্ষণ না ওই সন্ত্রাসীকে ধরা হবে তত সময় আমরা তেল বিপণন, উত্তোলন সবই বন্ধ রাখবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের তেল উত্তোলন, আমাদের শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। আমাদের এই নেতাকে যারা আহত করেছে এদের অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না, এটা আমাদের সিদ্ধান্ত। এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দুজনের নাম উল্লেখ সহ 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ডক্টর সঞ্জিদা খাতুনকে শিল্পকলায় তার অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেন। স্বাস্থ্য সংক্রান্ত কারণে তিনি 21 নভেম্বর 2021-এ ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারেননি। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ডক্টর সঞ্জিদা খাতুন 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। এছাড়া 1960-এ প্রতিষ্ঠিত ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ডক্টর সঞ্জিদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে 2020 ও 21 সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের দেয়া হয়েছিল। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর গুলশান 2 আমানুল্লাহ ট্রেড সেন্টারে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড আমিরার শোরুম উদ্বোধন করা হয়েছে। এই আউটলেটের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ আহমেদ, পরিচালক মাইকেল মাকসুদ এবং জয়নব মাকসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নৃত্যশিল্পী রিদি শেখ। পরে আমিরার পোশাকের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা কমানোর কথা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপের প্রথম দিনে এই প্রতিক্রিয়া জানায় রুশ কর্তৃপক্ষ। জানায় পারস্পরিক আস্থা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে মূল ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছালেই কেবল পুতিন ও জেলেনস্কির মধ্যে আলোচনা হতে পারে বলে জানানো হয়। ইউক্রেনের প্রতিনিধিরা জানান তারা নিরপেক্ষতার প্রস্তাব দিয়েছেন। এর আওতায় তারা কোনো জোট বা বিদেশি সেনাদের ঘাঁটি করতে দেবেন না, তবে ন্যাটোর ধারা 4-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে। বৈঠক সফল করতে উভয় দেশের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে নিরাপত্তা ইস্যুতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের মিকোলাইভ শহরের ধ্বংসস্তূপ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতির, ফিরবো একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংসদে অনাস্থা প্রস্তাবের উপর ৩১ মার্চ থেকে আলোচনা শুরু হবে এবং এরপর ৩ এপ্রিল এ বিষয়ে ভোটাভুটি হবে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছেন জানিয়ে বলেন, ইমরান খান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়। অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেয় পাকিস্তান মুসলিম লীগ, কায়েদে আজম গ্রুপ, পিএমএল-কিউ এর মধ্যে ফাটল দেখা দিয়েছে এমন গুঞ্জন নাকচ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় তীব্র তুষারপাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ থেকে ৬০টি গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সোমবার পেনসিলভেনিয়ার শুইলকিল কাউন্টির পাহাড়ি এলাকার একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। ব্যক্তিগত গাড়ি ছাড়াও দুর্ঘটনায় পড়ে ট্রাক্টর ও পিকআপ ট্রাক। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। তীব্র তুষার ঝড়ের সময় ঠিকমতো দেখতে না পাওয়ায় এবং বরফে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারে প্রবাসের খবর। স্পেনে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মাদ্রিদে এই অনুষ্ঠানে স্পেনিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের অভ্যর্থনা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তার সহধর্মিণী ফরিদা আক্তার। কাতারে বিভিন্ন ব্যবসায় প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাতারের লেবার মিনিস্টার ডক্টর মুস্তাফিজুর রহমান। রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমায় রয়্যাল অটোমাস্টার অ্যান্ড কার ওয়াশ উদ্বোধনকালে তিনি এই আশ্বাস দেন। বলেন, কাতারে এমন উদ্যোগ বিপুল সংখ্যক প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস লেবানন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান দূতাবাসের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে সৌদি আরবের লোহাগাড়া প্রবাসী সমিতি আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মক্কা অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেম সওদাগর। এবারে ক্লেমন খেলার সংবাদ। এগারোতম টয়োটা নাভানা ইন্ডিপেন্ডেন্স ডে গলফ টুর্নামেন্ট 2022-এর শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্মি গলফ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সিইও অফ নাভানা গ্রুপ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল আলম। 4 দিনব্যাপী এই গলফ টুর্নামেন্টের শেষ দিন এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রর আয়োজন করা হয়। এটা অনেক মর্যাদাপূর্ণ স্বাধীনতার পুরস্কার আমাদের জন্য। এই পুরস্কার যারা পাচ্ছেন এটি তাদের জন্য অনেক গৌরবের বিষয়। ফুটবলের খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে
ক্যাবরেরার প্রথম একাদশে ইনজুরির কারণে জায়গা হয়নি বিশ্বনাথের। তবে শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করে খেলে স্বাগতিকরা। ম্যাচের ৪১ ও প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে সুমন রেজা পরপর ২টি গোলের সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করে খেলে সুযোগ তৈরি করেও জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ জামালরা। ম্যাচের ৯৪ মিনিটে প্রতিপক্ষের বক্সে পাওয়া বলকে গোলে পরিণত করতে ব্যর্থ হন বদলি ডিফেন্ডার রায়হান হাসান। শেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে। ২ ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে ডারবানে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। ৩১ মার্চ প্রথম টেস্ট সামনে রেখে শেষ মুহূর্তের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন মোমিনুলরা। ডারবানে এদিন নেট অনুশীলনে ঘাম ছড়িয়েছেন টাইগাররা। সেন্টার উইকেটে নেট অনুশীলনের পাশাপাশি ব্যাটসম্যানদের নিয়ে আলাদা অনুশীলন সেশন করেছেন রাসেল ডোমিঙ্গো। এছাড়া বোলারদের নিয়ে নেট অনুশীলনের পাশাপাশি স্পট বোলিং সেশন করেছে বাংলাদেশ দল। ৩১ মার্চ ডারবানে শুরু হবে ২ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। শেষ টেস্ট হবে পোর্ট এলিজাবেথে। শুরু হবে ৭ এপ্রিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সুরের মূর্ছনায় হোম অফ ক্রিকেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন। জয় বাংলা জয় বাংলাদেশ গেয়ে হৃদয় জিতলেন এ.আর. রহমান। নিজস্ব অর্থায়নে সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ। মন্তব্য প্রধানমন্ত্রীর। শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির কাজ বিভ্রান্তি ছড়ানো, বললেন তথ্যমন্ত্রী। ঢাকা সবচেয়ে অপরিকল্পিত শহর, মন্তব্য ওবায়দুল কাদেরের। সমন্বয়হীনতাকে দুষলেন ২ নগরপিতা। দন্ত চিকিৎসক বুলবুলের মৃত্যুর নেপথ্যের কারণ এখনো অজানা, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। যুদ্ধবন্ধে তুরস্কে মস্কো কিয়েভ উচ্চ পর্যায়ের বৈঠক সফল, হামলার তীব্রতা কমানোর ইঙ্গিত রাশিয়ার। এবং সিলেটে মঙ্গোলিয়া বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, গোলের দেখা পায়নি কোনো দল। আর এই ছিল নিউজ24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।